মমতা বন্দ্যোপাধ্যায় যে সত্যি সত্যি বিজেপির এজেন্ট, সেটাও যে কতটা সত্যি সেটা তো আজকে প্রমাণিত নয়, যেদিন দল ছেড়েছিলেন ইস্যুটাই তো তাই ছিল। বাংলার মাননীয়া প্রকারান্তরে বিজেপির একজন এজেন্ট, সেটা এআইসিসি বুঝতে পেরেছিল। কংগ্রেস কর্মীরা তো খুব সমস্যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে, কংগ্রেস সংগঠনটাও খুব সমস্যার মধ্যে রয়েছে, কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন, তার মানসিক ভারসাম্য নিয়ে আমার প্রশ্ন আছে। না, এটা নবীন প্রবীণ দ্বন্দ্ব নয়, তৃণমূল কংগ্রেসটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে। কেউ চিন্তিত নয় কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলো, সবাই চিন্তিত আমার লবি দলের মধ্যে স্ট্রং হবে কি করে, আমি ভাইপো না আমি পিসি, এইগুলোই হচ্ছে তৃণমূলের সমস্যা। তৃণমূল চোর এটা প্রমাণ করার জন্যে বা এটা তুলে ধরার জন্যে ভগবান কার্তিককে মর্তের নিচে নামিয়ে আনার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না। নাও ভোট দাও, কেন ভোট দেবে আমাকে, কি আমার নীতি, কি আমার আইডিওলজি, এগুলো আর এখন বোঝার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে টাকা নাও ভোট দাও। মমতাকে দল থেকে বের করে আজও প্রশ্রয়িত করছে কংগ্রেস। কবে দল খাত থেকে বেরোবে তার ঠিক নেই, এমনই মন্তব্য করেছেন প্রদীপ ভট্টাচার্য। আপনি কি তার এই মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন? সমস্যাটা হচ্ছে সংবাদ মাধ্যম প্রদীপদা প্রাথমিকভাবে যে কথাটা বলেছে সেইটুকুকেই খালি ইউজ করছে, কিন্তু প্রদীপদার যে মূল বক্তব্য, যে যেই সময় নির্বাচন হয়েছিল প্রদেশ কংগ্রেসের সেই 90-এর দশকে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতাপন্থীরা দলের মধ্যে যারা আছে তারা যে খানিকটা বিজেপির প্রতি সফট ছিল, সেটাও যে অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য বলেছে, এবং সেটা সর্বভারতীয় কংগ্রেসের কাছে একদমই গ্রহণযোগ্য ছিল না, এবং সেই কারণে এআইসিসি এবং প্রদেশ কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানসিক দূরত্ব বেড়েছিল, এটা কিন্তু কেউ হাইলাইট করছে না। আমি খুব অবাক হয়ে যাচ্ছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় কংগ্রেসের প্রথম দিন বলবো না, যেই সময় থেকে সেই সাংগঠনিক নির্বাচনটি হয়, সেই সময় থেকে একটা জিনিস খুব প্রকট হয়ে উঠেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের মধ্যে যারা মমতাপন্থী হিসাবে পরিচিত ছিল, তারা চাইছিল বিজেপির সঙ্গে সম্পৃক্ত হতে। সেইটা জাতীয় কংগ্রেসের পক্ষে সম্ভব নয়, এবং তারাই আবার আজকে, এটা অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য ওই একই মিটিংয়ে দাঁড়িয়ে বলেছেন, তারাই আবার আজকে বিজেপির সম্বন্ধে বা বিজেপির বিরুদ্ধে ক্রমাগত কথা বলে যাচ্ছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা নানা ধরনের আলোচনা করি, সেটিংয়ের তত্ত্ব আনি, সেটা কতটা সত্যি, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কতটা ঘনিষ্ঠ মানসিকভাবে বিজেপির সঙ্গে, সেটা প্রমাণিত হয়ে গেল যখন উনি দল থেকে বেরিয়ে চলে এলেন। একটা সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্লেনারি সেশন চলতে চলতে তার মাঝখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গিয়ে মেয়ো রোডে সভা করলেন, এবং সেই নতুন দল পরে দেখা গেল এনডিএর শরিক হয়ে গেছে। তাহলে এআইসিসির যে চাপ প্রয়াত সোমেন মিত্র তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতির ওপরে ছিল, সেটা কতটা বাস্তব, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সত্যি সত্যি বিজেপির এজেন্ট, সেটাও যে কতটা সত্যি সেটা তো আজকে প্রমাণিত নয়, যেদিন দল ছেড়েছিলেন ইস্যুটাই তো তাই ছিল। অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য আমাদের বর্ষিয়ান নেতা, সেটাই তুলে ধরতে চেয়েছেন, এবং খাদে তো আমরা আছি খানিকটা। সাংগঠনিকভাবে মমতা কংগ্রেস দলকে ভাঙিয়েছে, আমরা সেটাকে রক্ষা করতে পারিনি, আমাদের অনেক সহকর্মী নেতা তৃণমূল কংগ্রেসে চলে গেছে, সেই রক্তক্ষরণটা তো হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এবং সাংগঠনিকভাবে আমরা দুর্বল রয়েছি। কিন্তু তা সত্ত্বেও জাতীয় কংগ্রেস সেই সময় অত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল একটাই কারণে, তারা বুঝতে পেরেছিল মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিজেপি বা এনডিএর সঙ্গে সম্পর্ক তৈরি করতে, বাংলার মাননীয়া প্রকারান্তরে বিজেপির একজন এজেন্ট, সেটা এআইসিসি বুঝতে পেরেছিল, তাই চাপ এসছিল এবং তাই সিদ্ধান্ত নিতে হয়েছিল। এবং সিদ্ধান্ত নেওয়ার আগেই তো উনি দল ছেড়ে বেরিয়ে চলে গেলেন, মেয়ো রোডে গিয়ে সভা করলেন, কংগ্রেসের আরও কিছু কেন্দ্রীয় স্তরের নেতা ওনার সঙ্গে গিয়ে যোগদান করলেন। সবটাই ইতিহাস, সবটাই আপনারাও জানেন, আমরাও জানি। সেই জন্যে মমতার সঙ্গে বা মমতাপন্থীদের বিজেপির প্রতি দুর্বলতা,
জাতীয় কংগ্রেস জাতীয় স্তরে বা রাজ্য স্তরে কোনোভাবে এটা মেনে নিতে পারেনি, এবং আজকের দিনেও দাঁড়িয়ে যতই আমরা সমস্যায় থাকি এটা মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু প্রদীপ ভট্টাচার্যের এই মন্তব্যের পরে আমরা দেখলাম অধীর রঞ্জন চৌধুরী তিনি সরাসরি বললেন যে তিনি এই প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে একমত পোষণ করছেন না, এবং তার পাশাপাশি তিনি একটি বক্তব্য রাখেন যে সামনে রাজ্যসভা নির্বাচন আসছে, এখন মনে হতেই পারে। না না, এটা দেখুন, অধীর রঞ্জন চৌধুরী, অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী, 3 বারের সাংসদ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তেমনি অধীরবাবুও 5 বারের সাংসদ, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, 2 বর্ষিয়ান নেতা। একটার কথার প্রেক্ষিতে হয়তো অধীরবাবু কথাটা বলেছেন, কিন্তু আমি মনে করি একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসাবে, একজন কংগ্রেস প্রতিনিধি হিসাবে আমি মনে করি এটা একটা কথার কথা। কোনো নিশ্চয়ই এটা অধীরবাবু এবং প্রদীপবাবু দুজনের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে যদি এই বিষয়ে কোনো কনফিউশন থাকে সেটা মিটে যাবে। আমিও মনে করি না অধীরদা যেটা বলেছেন সেটা উনি মানে করতে চেয়েছেন। আসলে কংগ্রেস কর্মীরা তো খুব সমস্যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গে, কংগ্রেস সংগঠনটাও খুব সমস্যার মধ্যে রয়েছে। আমাদের একধারে বিজেপির সঙ্গে, একধারে তৃণমূলের সঙ্গে, একধারে প্রশাসনের সঙ্গে, একধারে পুলিশের সঙ্গে লড়াই করতে হচ্ছে। এই পরিস্থিতিতে প্রদীপদাও এমন কিছু হয়তো বলেছেন যেটা অনেকের শুনতে ভালো লাগেনি, সেই প্রেক্ষিতে হয়তো একটা ইনস্ট্যান্ট রিয়াকশান কিছু বেরিয়ে গেছে। কিন্তু আমি দায়িত্বের সঙ্গে বলছি, অধীরদাও মনে করেন না যে সামনে কোনো রাজ্যসভা নির্বাচন আছে বলে প্রদীপদা এই ধরনের কথা বলেছেন। হ্যাঁ, তবে দলের রক্তক্ষরণ তো হয়েইছে। মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে চলে যাওয়ার পর থেকে দলের রক্তক্ষরণ হয়েছে, বহু নেতাকর্মী দল ছেড়ে চলে গেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়তে হলো কেন? এআইসিসি বুঝতে পেরেছিল, প্রদেশ কংগ্রেস বুঝতে পেরেছিল উনি বিজেপির প্রতি সফট, বিজেপির প্রতি সফট অ্যান্ড সফট, এবং বিজেপির প্রতি যারা সফট তাদের জাতীয় কংগ্রেসে কোনো জায়গা নেই। দাদা, আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়তে হয়েছিল কারণ তিনি এআইসিসি বুঝতে পেরেছিল তিনি বিজেপির প্রতি সফট, কিন্তু এইদিকে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যের পরে কুণাল ঘোষ তিনি বলছেন যে সেই মুহূর্তে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করা হয়েছিল কংগ্রেস সিপিএমের উপর ভর করে চলছিল, তার জন্য তার বিরোধিতা ছিলেন মমতা ব্যানার্জি। কি বলবেন? না, কুণালবাবুর কোনো মন্তব্যের আমি জবাব দেব না। কুণালবাবু আগে নিজে ঠিক করুক উনি ভাইপোপন্থী না দিদিপন্থী। এখন উনি কার হয়ে ব্যাটিং করছেন? এতদিন অভিষেক সেনাপতি আর সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন দেখি আর সেনাপতির নাম করে না, শুধু সর্বোচ্চ নেত্রীর নাম করে। এখন নেত্রীকে খুশি করতে গিয়ে আমি তো শুনলাম কুণালবাবু বলেছেন নাকি নেতাজিও যেটায় সাফল্য পাননি মমতা বন্দ্যোপাধ্যায় সাফল্য পেয়ে গেছেন। কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন, তার মানসিক ভারসাম্য নিয়ে আমার প্রশ্ন আছে। যে প্রসঙ্গটা তুললে সেই প্রসঙ্গে একটি প্রশ্ন, যে ইতিমধ্যে আপনার সঙ্গেই কথোপকথনে আপনি নিজেই আমাকে জানিয়েছিলেন যে লগ্নজিতা একজন গায়িকা, তাকে কিভাবে যে সঙ্গীত সমারোহ থেকে তাকে প্রথমে নিমন্ত্রণ দেওয়া হয়, তারপর তাকে বাদ দিয়ে দেওয়া হয়, এবং দেখা যায় যে সেই মুহূর্তে কুণাল ঘোষ তিনি একটি মন্তব্য করেছিলেন যে শিল্পী বয়কট তত্ত্ব, এবং যেই তত্ত্ব নিয়ে ইতিমধ্যে তৃণমূলে একদম আমরা দেখতে পাচ্ছি চাপানুত্তর পরিস্থিতি, যেখানে অভিষেক ব্যানার্জি এই তত্ত্বকে একদমই তিনি প্রাধান্য দিচ্ছেন না, সেখানে কুণাল ঘোষ সহ পাশাপাশি শিক্ষামন্ত্রী তারা বলছে যে দলে এখন দুটি মত তৈরি হয়েছে। তো এই যে কি নবীন প্রবীণ দ্বন্দ্ব কি আবার প্রকাশ্যে আসছে? না না, এটা নবীন প্রবীণ দ্বন্দ্ব নয়, তৃণমূল কংগ্রেসটা আড়াআড়ি ভাগ হয়ে গেছে। আপনি ঠিক যেখানে বসে আমার ইন্টারভিউ নিচ্ছেন ঠিক তার থেকে 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে লগ্নজিতার একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল, একটা ক্রিসমাস কার্নিভাল, যেই কার্নিভালের উদ্যোক্তারাও তৃণমূল কংগ্রেস করেন। কিন্তু দেখা গেল লগ্নজিতা যেহেতু আরজিকর কাণ্ডে প্রতিবাদ করেছিল, দলের ওপর থেকে চাপ, যেটা আমি আপনাকে আমার আগের সাক্ষাৎকারেও বলেছিলাম, দলের ওপর থেকে চাপ পড়ল, কুণাল ঘোষ সহ অনেক নেতা নেত্রী মন্তব্য করতে শুরু করলেন। আমি মনে করি কোনো শিল্পীর শিল্প সত্তাটা আলাদা এবং তার
ব্যক্তিগত সত্তাটা আলাদা। আমি শিল্পী বা আমি গান গেয়ে তোমার থেকে পারিশ্রমিক নিই মানে তোমার কোনো কাজের আমি প্রতিবাদ করতে পারবো না, এটা নরেন্দ্র মোদীও অ্যালাউ করেন না, এই ধরনের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ও অ্যালাউ করেন না। কিন্তু যদি লগ্নজিতার আলোচনা করতে হয় তাহলে তো আবার আরও একটা তত্ত্ব ভেসে আসছে তৃণমূলের মধ্যে থেকেই, তৃণমূলের লোকেরাই বলছে এই অঞ্চলেই নাকি কোনো একটি কলেজে, আমরা তো জানি না, আমাদের দলের বা ছাত্র সংগঠনের এত পয়সা নেই বড় বড় শিল্পী এনে প্রোগ্রাম করার মতন, ওরা হয়তো জোগাড় করতে পারেন। এই অঞ্চলেই নাকি ডিসেম্বর মাসে আরেকজন শিল্পী শিলাজিৎ গান গেয়ে গেছেন। এই শিলাজিৎও কিন্তু প্রচণ্ড দৃঢ়তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আরজিকর নীতির সমালোচক ছিলেন, কিন্তু তখন তো কুণালবাবুরা কোনো প্রশ্ন তোলেননি। আসলে ব্যাপারটা কি, শিলাজিৎ গাইলে প্রশ্ন তুলছি না কারণ তার সংগঠকরা আলাদা, লগ্নজিতা গাইলে প্রশ্ন তুলছি কারণ তার সংগঠক আলাদা, অমুকের সঙ্গে আমার ভালো সম্পর্ক তাই প্রশ্ন তুললাম না, অমুকের সঙ্গে হয়তো সম্পর্কটা অত ভালো নয় তাই প্রশ্ন তুলব। এটা হচ্ছে তৃণমূলের অন্তর্দলীয় কোন্দল। শুনুন, কেউ কোনো নীতি নিয়ে কিছু করছে না, কেউ চিন্তিত নয় কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলো, সবাই চিন্তিত আমার লবি দলের মধ্যে স্ট্রং হবে কি করে, আমি ভাইপো না আমি পিসি, এইগুলোই হচ্ছে তৃণমূলের সমস্যা। তাই একই দোষে কোট আনকোট একই দোষে দুষ্ট দুজন শিল্পী, একজন নাকি, এটা দুষ্টু লোকেরা বলছে, একজন নাকি এই অঞ্চলেরই কোনো মহাবিদ্যালয়ে গান গেয়ে গেছেন, কোনো প্রতিবাদ হয়নি, প্রতিরোধ হয়নি, আবার আরেকটি অনুষ্ঠানে লগ্নজিতাকে গান গাইতে দেওয়া হলো না। তার মানে বুঝতে পারছেন একটা দল বিভক্ত হয়ে গেছে, আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেছে। এখন কুণালবাবু সেই পুরনো ঘটনা নিয়ে কোনো কথা বলবেন কি না আমি জানি না, আপনার মাধ্যমে আমি কুণালবাবুকেও জিজ্ঞেস করি যদি এরম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটাও হাইলাইট করুন। আমরা বাংলার নিবাসী, আমরাও একটু জানি ঘটনাটা সত্যি না মিথ্যে, না দুষ্টু লোকেরা রটাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে, তাদের গোষ্ঠীদ্বন্দ্ব হাইলাইট করছে। দাদা, এই প্রসঙ্গে একটি প্রশ্ন, ইতিমধ্যে আমরা দেখলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি একটি পোস্ট শেয়ার করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে শাস্ত্রমতে কার্তিক চোর এবং নানান বৃত্তান্ত, তিনি অনেক লম্বা একটি পরিসংখ্যান লিখেছেন এবং সেই পরিসংখ্যানের ভিত্তিতে ইতিমধ্যে তৃণমূলের তরফ থেকে রিজু দত্ত তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সরাসরি এক্স হ্যান্ডেলে তাকে ট্যাগ করে এবং সিপিএম ইন্ডিয়াকে ট্যাগ করে তিনি লিখেছেন যে যতক্ষণ না পর্যন্ত তিনি মানে যত দ্রুত সম্ভব তাকে তো ক্ষমা চাইতে হবে এবং না চাইলে তিনি আইনিভাবে পদক্ষেপ নেবেন, তিনি কেন অসম্মান করেছেন, এটা নিয়ে কি বলবেন? দেখুন, বামপন্থীরা ধর্ম মানে না, এতে কোনো সন্দেহ নেই, এবং বিভিন্ন সময়ে ধার্মিক আচরণ, পূজার আয়োজন এসব নিয়ে নানা ধরনের কথা বিকাশবাবুরা বলে থাকেন। এবার এই বিষয়ে আমি কি বলতে পারি, আমি একটা কথাই বলতে পারি যে আপনারা ধর্ম মানুন আর না মানুন, ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ ধর্মীয় আচার আচরণ এগুলো মানে, ভগবান কার্তিক আমাদের ভগবান, তার সম্বন্ধে দেখুন তৃণমূল চোর এটা প্রমাণ করার জন্যে বা এটা তুলে ধরার জন্যে ভগবান কার্তিককে মর্তের নিচে নামিয়ে আনার কোনো দরকার ছিল বলে আমার মনে হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে বিকাশবাবু বলেছেন, বিকাশবাবু এরম আন্তাবড়ি কথা বলে থাকেন, আমি জানি না, উনি হয়তো শাস্ত্রের অধ্যয়ন করেছেন, উনি যেরকম ডাস ক্যাপিটালও পড়েছেন, উনি ভগবদ্গীতাও পড়েছেন, উনি মহাভারতও অধ্যয়ন করেছেন, ওনার শিক্ষা নিয়ে আমার কিছু বলার নেই। তবে আমি বাংলা হান্টের মাধ্যমে বিকাশবাবুর কাছে অনুরোধ করব, আপনার তৃণমূলকে চোর বলতে হয় বলুন, নতুন করে তৃণমূলকে চোর প্রমাণিত করার কোনো প্রয়োজন নেই, আপনার চোর বলতে হয় বলুন, কিন্তু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে এই ধরনের কোনো কথা বলবেন না, এটা আপনার শোভা পায় না। এই রাজ্যে পাসপোর্ট জালিয়াতি নিয়ে আমরা দেখেছিলাম কখনো কেন্দ্র রাজ্যকে দুষছে, রাজ্য কেন্দ্রকে দুষছে, নেতা নেত্রীরা একে অপরের উপর আঙুল তুলছে, কিন্তু দেখা গেল সরষের মধ্যেই ভূত। ইতিমধ্যে পুলিশের জালে ধরা পড়েছে প্রাক্তন পুলিশ কর্মী, যিনি কিনা এই জালিয়াতি কাণ্ডের মূল মাথা ছিল, এটা নিয়ে কি বলবেন? না না, স্বাভাবিক তো। দেখুন, পাসপোর্ট স্যাংশন করে কেন্দ্রীয় সরকার, কিন্তু পাসপোর্ট যখন কাউকে দেওয়া হয় তার তদন্ত, তার পার্সোনাল ডিটেলস নিয়ে খোঁজ খবর কারা নেন? রাজ্য সরকার।
আপনি যদি কোনো এই ধরনের লোককে, এই ধরনের আধিকারিককে কবজায় আনতে পারেন অর্থের প্রলোভন দিয়ে, আপনার ক্রেডিবিলিটি না থাকলেও আপনি পাসপোর্ট পাবেন, এটা পশ্চিমবঙ্গ দেখিয়ে দিচ্ছে। আর এটা তো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের, শুধু পাসপোর্ট না, অন্যান্য ধরনের কেওয়াইসি ডকুমেন্ট ইনভেস্টিগেশন এবং স্যাংশন করার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন আছে বিভিন্ন জেলায়, তারা লোকাল শাসক দলের নেতাদের সঙ্গে একত্রে বিভিন্ন লোককে এই ধরনের কেওয়াইসি পাইয়ে দেয়। কারণ আমি একটা শ্রেণীর মানুষকে যদি কেওয়াইসি পাইয়ে দিতে পারি, তার ভোটটা আমি পারচেস করে নিতে পারবো। ওরা, মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন না, উপনির্বাচনেও ভোট লুট করে, যেখানে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে, হাইপোথেটিক্যালি ধরে নিলাম, সেখানে ওদের ভোট লুট করতে হয়। তা এই ধরনের মানসিকতা বা এই ধরনের মাইন্ডসেট তৃণমূল কংগ্রেসের রয়েছে। সেই জন্য আমরা বারবার প্রতিবাদ করি। বিষয়টা কি জানেন তো, বিষয়টা হচ্ছে একটা সময় আসে যার পর মমতা বন্দ্যোপাধ্যায় বা অনেক প্রশাসকই আছে, তারা নিজেদের ওপরে আস্থা রাখতে পারে না। তখন বিভিন্ন ধরনের পদ্ধতিতে ভোট কেনা বা ভোট পারচেস করা, সেই রাস্তায় চলে যায়। এই মানে মানে অসত্যভাবে বা বেআইনিভাবে লোককে কেওয়াইসি পাইয়ে দেওয়া, কেওয়াইসি করিয়ে দেওয়া, পুলিশ প্রশাসনের মদতে কারুর পাসপোর্ট ভেরিফিকেশনকে ওকে করিয়ে দেওয়ার মূল হোতা হচ্ছে বাংলার শাসক দল। কারণ জানে এরটা করিয়ে দিতে পারলে এর ভোটটা আমার নিশ্চিত। এবং তার সঙ্গে অর্থনৈতিক প্রলোভন রয়েছে, অর্থের বিনিময় রয়েছে। বিনিময় প্রথাতে বাংলা চলছে। দাও নাও, টাকা নাও, ভোট দাও। কেন ভোট দেবে আমাকে, কি আমার নীতি, কি আমার আইডিওলজি, এগুলো আর এখন বোঝার প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে টাকা নাও, ভোট দাও, এইভাবেই বাংলাকে উনি চালাচ্ছেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।